আপনারা হয়তো রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল মৃত্তিকা মৌল এই নামটা শুনে থাকবেন, কিন্তু এগুলো ঠিক কি? কেনই বা আমাদের মডার্ন টেকনোলজি এদের ছাড়া প্রায় অচল? আর কিভাবে এই যে অদৃশ্য মৌলগুলো এগুলো একটা নতুন বিশ্বযুদ্ধের জন্ম দিচ্ছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যের গভীরে যাই। প্রশ্নটা একটু অদ্ভুত লাগছে, তাই না? কোথায় আপনার কানের ছোট্ট ইয়ারবাড আর কোথায় বিশাল এক F-35 ফাইটার জেট? এদের মধ্যে আবার মিল কিসের? উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। দুটোই এমন কিছু উপাদানের উপর নির্ভর করে চলে যা আমরা চোখে দেখি না, কিন্তু যা ছাড়া এরা অচল। আর সেই জিনিসটাই হল রেয়ার আর্থ এলিমেন্টস। তো পর্যায় সারণীতে এগুলোকে দেখলে হয়তো তেমন আহামরি কিছু মনে হবে না, কিন্তু এদের আসল জাদুটা হলো এরা যখন অন্য কোনো পদার্থের সাথে মেশে তখন তাদের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন এরা যেন অন্য মেটালদের জন্য এক ধরনের সুপার সোলজার সিরাম, যা তাদের আরও শক্তিশালী, তাপ সহনশীল আর অবিশ্বাস্য রকম চুম্বকীয় করে তোলে। আচ্ছা, এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা এটাকে 5টা ভাগে ভাগ করেছি। আমাদের পকেটের সাধারণ জিনিস থেকে শুরু করে একেবারে বিশ্বজুড়ে ক্ষমতার লড়াই পর্যন্ত সব কিছুই দেখব আমরা। তো চলুন প্রথম ভাগটা শুরু করা যাক আমাদের চারপাশের খুব পরিচিত জিনিসপত্র দিয়েই। আমরা হয়তো নিজেরাও জানি না যে প্রতিদিন কতবার এই বিরল মৌলগুলো ব্যবহার করি। এই যে ধরুন ইয়ারবাডের কেসটা যখন বন্ধ করেন তখন যে একটা স্ন্যাপ করে লেগে যাওয়ার শব্দ হয়, বেশ স্যাটিসফাইং লাগে, তাই না? ওটা কিন্তু এমনি এমনি হয় না। এর ভেতরে থাকা শক্তিশালী নিওডিমিয়াম চুম্বকের জন্যই এটা সম্ভব। এমনকি এত ছোট একটা স্পিকার থেকে এত ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়ার পেছনেও কিন্তু এই চুম্বকেরই কারসাজি। আর শুধু ইয়ারবাড কেন, আমাদের গাড়ির ভেতরে তো এদের রীতিমতো রাজত্ব। গাড়ির সিট অ্যাডজাস্ট করার ছোট্ট মোটর, পাওয়ার উইন্ডো, এমনকি আমাদের সুরক্ষার জন্য যে এয়ারব্যাগ আছে তার ভেতরেও কিন্তু রেয়ার আর্থ লুকিয়ে আছে। আর ইলেকট্রিক গাড়ির মোটর বা গাড়ি তৈরির কারখানার রোবট, এগুলো তো রেয়ার আর্থ ছাড়া একেবারেই অচল। আচ্ছা, দৈনন্দিন ব্যবহারের জিনিস থেকে এবার একটু বড় পরিসরে ভাবা যাক। একটা F-35 ফাইটার জেটে লাগে প্রায় 418 কেজি রেয়ার আর্থ, ভাবা যায়? আর একটা ভার্জিনিয়া ক্লাস সাবমেরিনে সেখানে লাগে প্রায় 4.6 টন। এই সংখ্যাগুলোই কিন্তু বলে দেয় আধুনিক প্রতিরক্ষা শিল্প এদের ছাড়া এক মুহূর্তও চলতে পারবে না। এখন প্রশ্ন হলো কেন এই মৌলগুলো এতটা গুরুত্বপূর্ণ? কি এমন বিশেষত্ব আছে এদের মধ্যে যা আধুনিক প্রযুক্তিকে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছে? চলুন সেটাই দেখি। এর মূল কারণটা হলো চুম্বকের শক্তি। এই যে দেখুন, একটা সাধারণ চুম্বকের চুম্বক শক্তি কতটা কম, আর তার পাশে রেয়ার আর্থে তৈরি চুম্বকের শক্তি দেখুন, পার্থক্যটা আকাশ পাতাল। যে কোনো ধরনের মোটর, স্পিকার, মাইক্রোফোন বা হার্ড ড্রাইভের জন্য এই অবিশ্বাস্য শক্তিশালী চুম্বকটা অপরিহার্য। আর একটা অসাধারণ উদাহরণ দিই, জেট ইঞ্জিন। একটা জেট ইঞ্জিনের ব্লেডকে এমন তাপমাত্রায় কাজ করতে হয় যা তার নিজের গলনাঙ্কের থেকেও বেশি। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয় ইট্রিয়াম নামে একটা রেয়ার আর্থের প্রলেপের জন্য। মানে এটা ছাড়া আধুনিক জেট ইঞ্জিন তৈরিই করা যেত না। আর বিশ্বজুড়ে এর ব্যবহারের দিকে তাকালে ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, মোট উৎপাদনের প্রায় 65% চলে যায় শুধু চুম্বক তৈরিতে। তার মানে মোটর আর ইলেকট্রনিক্স শিল্পই কিন্তু এর প্রধান চালিকা শক্তি। এই পর্যন্ত তো গেল প্রযুক্তির কথা। এখন চলুন এই গল্পের রাজনৈতিক দিকে নজর দেওয়া যাক। কিভাবে একটা মাত্র দেশ এই অপরিহার্য সম্পদগুলোর যোগানের ওপর প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলল? শুরুতেই একটা ভুল ধারণা ভাঙা দরকার। নামের মধ্যে রেয়ার বা বিরল শব্দটা থাকলেও এই মৌলগুলো আসলে পৃথিবীতে ততটা বিরল নয়। বিশ্বের অনেক দেশেই এদের ভাণ্ডার আছে। আসল চ্যালেঞ্জটা এদের পাওয়া নিয়ে নয়, আসল চ্যালেঞ্জ হলো খনি থেকে একে বের করে পরিশোধন বা প্রসেস করা। আর এখানেই আসল খেলা। খনি থেকে উত্তোলনের ক্ষেত্রে চীন বিশ্বের প্রায় ৬৯% নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা অনেক বড় সংখ্যা, কিন্তু আসল চমকটা এর পরের পরিসংখ্যানে। দেখুন, পরিশোধন বা প্রসেসিংয়ের ক্ষেত্রে চীনের দখল প্রায় ৯১%। এর মানেটা কি? এর মানে হলো খনি হয়তো অন্য দেশে থাকতে পারে, কিন্তু সেই কাঁচামালকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রায় সবাইকেই চীনের ওপর নির্ভর করতে হয়। আর ক্ষমতার আসল উৎস কিন্তু এটাই। তাহলে প্রশ্ন আসতেই পারে যে অন্য দেশগুলো কেন এই পরিশোধন প্রক্রিয়ায় পিছিয়ে আছে? কেন তারা নিজেরাই করছে না? উত্তরটা হলো রেয়ার আর্থ উৎপাদন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা প্রক্রিয়া। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে।
আমরা জানি স্টিল বা অ্যালুমিনিয়াম উৎপাদন করতে প্রচুর কার্বন নিঃসরণ হয়, কিন্তু নিওডিমিয়ামের মতো একটা রেয়ার আর্থ উৎপাদন করতে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় তা অন্য যে কোনো ধাতুর চেয়ে বহুগুণ বেশি। সত্যি বলতে এটা বিশ্বের অন্যতম দূষণকারী একটা শিল্প প্রক্রিয়া। আর এই বিপুল পরিবেশগত খরচের কারণেই অন্য দেশগুলো এই শিল্পের সহজে বিনিয়োগ করতে চায় না। অন্যদিকে চীন যেহেতু বিশাল আকারে এটা করে এবং তাদের পরিবেশগত নিয়মকানুনও অনেক শিথিল, তাই তারা অনেক কম খরচে এটা উৎপাদন করতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে চীনা পণ্যের সাথে দামে পাল্লা দেওয়াটা অন্য দেশের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর এই একচেটিয়া আধিপত্যই আজকের বিশ্বের বাণিজ্য যুদ্ধকে একটা নতুন মাত্রা দিয়েছে। রেয়ার আর্থ এখনও শুধু একটা পণ্য নয়, এটা একটা শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। খুব বেশি দিন আগের কথা নয়, যখন আমেরিকা আর চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছিল, তখন চীন ইঙ্গিত দিয়েছিল যে তারা রেয়ার আর্থ রপ্তানির উপর বিধিনিষেধ চাপাতে পারে, আর তার জবাবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টও পাল্টা শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন। এই ঘটনাটাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই অদৃশ্য মৌলগুলো কতটা সংবেদনশীল একটা বিষয় হয়ে উঠেছে। তাহলে প্রশ্নটা হলো, যখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলোর সাপ্লাই চেন একটা দেশের হাতে প্রায় জিম্মি হয়ে পড়েছে, তখন বাকি দেশগুলোর হাতে পাল্টা চাল হিসেবে কি আছে? এখানে একটা মজার ব্যাপার আছে। আমেরিকার নর্থ ক্যারোলাইনার স্প্রুস পাইনে এমন একটা খনি আছে যেখান থেকে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ কোয়ার্টজ বা সোজা কথায় বালি পাওয়া যায়। এই বিশেষ বালি ছাড়া সেমিকন্ডাক্টর চিপ তৈরি করা প্রায় অসম্ভব, আর আধুনিক প্রযুক্তির জন্য এই চিপ চীনেরও দরকার, যার জন্য তারাও কিন্তু আমেরিকার ওপর নির্ভরশীল। তাহলে কি আমরা এমন একটা পরিস্থিতির দিকে এগোচ্ছি যেখানে এক দেশের গুরুত্বপূর্ণ খনিজ অন্য দেশের গুরুত্বপূর্ণ খনিজের বিরুদ্ধে ব্যবহৃত হবে? বিশ্বের সবচেয়ে জরুরি বালি কি পারবে বিশ্বের সবচেয়ে জরুরি ধাতুর বিরুদ্ধে একটা নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে? এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবনার। উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই তোলা রইল।